আমরা এরমভাবে হাঁটছিলাম, আমি জঙ্গলের ধারে এই সাইডটাতে, আমার হাতে চিকেন, তারপর আমার হাত ধরে আমার পাশে শতমিতা দি, তারপর দীপাঞ্জন, তারপর হচ্ছে মনীষা দি। তো আমি যেই না চিকেনটা নিয়ে হাঁটা শুরু করলাম, হঠাৎ করে ফিল করলাম আমার পেছনে কেউ একটা দাঁড়িয়ে। আমাদের চারপাশে না আমাদের সাথে কিছু একটা এগোচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বাট ফিল করতে পারছি। বাচ্চা কাচ্চা যারা ছিল ওখানে দিদির হাত থেকে ছিনিয়ে নিয়েছে মাংসটাকে ছিনিয়ে নিয়েছে, আঁচড় মেরেছে অ্যান্ড দিদির হাতে কামড় মেরেছে। দিদি যে জ্যাকেটটা খুললো, দেখতে পাচ্ছি দিদি এই জায়গাটা না, এই জ্যাকেটের এই জায়গাটাতে জ্যাকেট পরেছিল, মোটা জ্যাকেট, 3টে আঁচড়। বলছে মনীষাদি, গলার ভয়েসটা হালকা হালকা চেঞ্জ। মনীষাদি কাঁদো কাঁদো ভয়েসে বলছে, বাচ্চাগুলো না আমাকে ডাকছে, ওদের সাহায্য দরকার। মনীষাদি হুট করে চেঁচিয়ে উঠলো একটা আলাদা ভয়েসে, আলাদা গলায়, তোরা কি আমায় মাংসটা দিবি নাকি আমি আমার রূপটা ধরবো? অচেনা অজানা মানুষদের সাথে জীবনে অন্তত একবার আমরা ট্রিপে যেতে কে না পছন্দ করি। আর যদি সেই ট্রিপটা হয় কোনো পাহাড়ে, যেখানে রাত্রিবেলা ভূতের গল্প হবে, ভূত নিয়ে চর্চা হবে, পাইন ফরেস্টের মধ্যে একসাথে সবাই মিলে হাঁটা হবে, তাহলে তো সোনায় সোহাগা। আমিও এরকমই একটি ট্রিপে গেছিলাম, যেখানে গিয়ে নিজে কিছু পার্সোনাল ভুতুরে হন্টেড ব্যাপার এক্সপিরিয়েন্স করি, যার প্রমাণ তোমরা ভিডিও শেষে থাকবে। ভিডিওতে দেখাবো আমরা যে কি করে ভূতের আঁচড় বা কামড় আমরা ফেস করেছি। তো আমি সৌভিক, তোমরা দেখছো ঘোস্টকাস্ট বাংলা। চলো ভিডিওর শুরুর দিকে যাওয়া যাক। ঘটনাটা হয়েছিল 2023 ডিসেম্বরের দিকে। আমি প্রেতকথা এক্সপ্রেস 1-এ গেছিলাম। তোমরা যারা যারা জানো না, গৌরবদা প্রেতকথা এক্সপ্রেস 1 বলে একটা ব্যাপার করা স্টার্ট করেছে, যেখানে তার সাবস্ক্রাইবারদের নিয়ে, মানে প্রেতকথার সাবস্ক্রাইবারদের নিয়ে পাহাড়ে যাওয়া হয়, যেখানে গিয়ে ভূত নিয়ে এইসব চর্চা হবে। তো আমিও কিছু না ভেবেই টিকিট বুক করে নিই, যেখানে আমরা কেউ কাউকে চিনবো না। চিনবো কখন? একদম স্টেশনে গিয়ে সবার সাথে আলাপ হবে। তো এখানে বলে রাখি, আমরা ফার্স্টে শিয়ালদা স্টেশনে মিট করি। প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা করে আমি আগে বলে দিই, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারের একটা আলাদা ব্যাপার আছে এই ঘটনাটার মধ্যে। তো শিয়ালদাতে মিট করার পর আমি মিট করি প্রথমে দীপাঞ্জন বলে একজনের সাথে। ও আমার থেকে 1-2 বছরের বড়। এরপর আমরা মনীষা দি, যাকে নিয়ে একটু স্টোরিটা, তার সাথে আলাপ করি। আমাদের টিকিটটা মনীষা দির হাতেই ছিল, মানে মেনলি আমার টিকিটটা। দেন শতমিতা দির সাথে আলাপ হয়। দেন শঙ্কর বলে একটা ছেলে, তার সাথে আলাপ হয়। এই প্রত্যেকটা ক্যারেক্টার তোমরা মাথায় রেখো, প্রত্যেকটা ক্যারেক্টারের একটা একটা আলাদা ব্যাপার আছে। তো এবার আমরা ওখানে গিয়ে আলাপ হয় সবার সাথে, বেশ মজা। প্রথমবার অজানা মানুষদের সাথে যাচ্ছি, সবাই শুধু একটাই ব্যাপার চেনে, প্রেতকথা আর গৌরবদা, আর কেউ কাউকে চেনে না, সব নতুনভাবে চেনা হচ্ছে। তো আমরা পৌঁছে পরের দিন আমরা আমাদের প্ল্যান অনুযায়ী রামধুরাতে যাই। রামধুরাতে গিয়ে স্টে করি। দেন রাত্রিবেলা আমি আমার নিজের পার্সোনাল যে আরেকটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার সাথে, সেটাও একটা আলাদা ঘটনা পুরোপুরি। ওটা আমি সবাইকে শোনাই লাইভ ওখানে গৌরবদার সাথে স্টেজে। ওখানে মোটামুটি 30-40 জন তো ছিলই, যারা আমার এই লাইভ গল্পটা শুনেছে। তাদেরই বলাতে আমি হয়তো এই চ্যানেলটা এখন শুরু করছি। তো সেই গল্প বলি যখন, তখনও ভাবতে পারিনি যে তার পরের দিন আমার সাথে এরকম কিছু হতে চলেছে, বা আমাদের এই গ্রুপটার সাথে, আমরা যে গ্রুপটা হয়েছি না, আমাদের এই গ্রুপটার সাথে এরকম কিছু হতে চলেছে। তো ভালো কথা, আমরা গল্প টল্প বলি। তারপর রাত্রিবেলা যারা আবার গৌরবদার সাথে আলাদা করে আমরা সব গান বাজনা করি মাঝরাত অবধি, তারপর শুয়ে পড়ি। পরের দিনের প্ল্যানটা আমাদের ছিল শিটংয়ে, যেখানে এই এক্স্যাক্ট ঘটনাটা হয়েছে। অনেকের সাথেই হতে পারে, আবার অনেকের সাথে নাও হতে পারে। অনেকে বলে শিটং একটা হরর জায়গা, অনেকের কাছে এটা বিশ্বাস হয় না, যে আমিও তো গেছি, আমার সাথে তো কিছু হয়নি। হতেই পারে, এরকম কোনো ব্যাপার নেই। বাট আমাদের সাথে হয়েছিল যেটা, সেটা আমরা বলছি প্রমাণ সহ, কিন্তু দেখাবো লাস্টে। তো শিটংয়ের দিন, যেদিন পৌঁছানো আমাদের শিটংয়ে যাওয়ার, সেখানে আমরা সাইট সিন করতে করতে শিটং যাই। শিটং যেতে আমাদের ওই 6টা, 6:30টার সময় বেজে গেছিলো।
তো আমাদের যে গাইড দাদা ছিল, যে মেনলি ট্রিপটা অর্গানাইজড করেছে, সেই গাইড দাদাকে আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম আমাদের রামধুরাতে রুমটা অতটা পছন্দ হয়নি, শিটংয়ে যেন আমাদের বেস্ট ভিউ রুম পাওয়া যায়, দেওয়া হয়। তো তোমরা জাস্ট একটু ভেবে নাও আমি কীরকমভাবে রুমটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। শিটংয়ের বাকিদের রুমগুলো নিচের রাস্তার লেয়ারে ছিল, আর আমাদের রুমটা ওই পাহাড়ের একটু খাঁজ কেটে একটু মানে সিমেন্টের রাস্তা আছে পাহাড়ের গা দিয়ে উঠে ওপরের লেয়ারের রুমটা, মানে নিচে একটা রুম যেগুলো নিচে পাহাড়ের নিচের দিকের রুম, আর আমাদের একটা একটু ওপরে, মানে 10 মিনিট মতো পাহাড়ের ওপর দিয়ে হাঁটতে হবে, পাহাড়ে গা ধরে হাঁটতে হবে, আমাদের রুমে যাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের রুমের লোকেশান। তো খুব ভালো কথা, 6:30টার সময় আমরা পৌঁছে রুমে ঢুকলাম। রুম থেকে বেশ সুন্দর ভিউ, একটু পুরোটা অন্ধকার তো পুরো জায়গাটা, তো ওই টর্চ লাইট ইউজ করতে করতে, আর লোকজন সেরকম নেই, আমরা পৌঁছলাম, দেখলাম। এরপর আমাদের প্ল্যান ছিল, তোমরা যারা যারা ভিডিওতে দেখেছো যে ওখানে বনফায়ার হয়েছে, ওখানে গান বাজনা চলছিল, লাইভ চলছিল, গৌরবদার ভিডিওতে যারা দেখবে, একটা ছোট্ট 15 মিনিটের একটা ব্লগ আছে হয়তো প্রেত কথাতে, তো ওখানে ওই সব প্ল্যান ছিল। তো আমরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি যেখানে আমাদের ছিল গন্তব্য আর কি। তো আমরা ওই গান বাজনা শুনি, বনফায়ারে ভালো একটা এনজয়মেন্ট হয়, তখনও জানি না কী হতে চলেছে। তো এরপর আমাদের প্ল্যান ছিল, গৌরব দ্বারা এটা ট্রিপের বাইরে ছিল, যে যারা যারা এক্সট্রা করে যে বারবিকিউ করতে চাও তারা আলাদা করে কতটা কি চিকেন নেবে সেটা বলে তাদেরকে জানাতে, তারপর তারা সেটা আলাদা করে তা করবে। এটা ট্রিপের বাইরে, মানে ওই যে আমাদের টিকিটের প্রাইস রেঞ্জ ছিল ওটার বাইরে। তো আমরাও বলি যে পাহাড়ে এসছি রাত্রিবেলা, একটু না বারবিকিউ করে খেলে মজা হয়, চলো বলি। তো আমরা 1 কিলো চিকেন অর্ডার দিয়েছিলাম। 1 কিলো চিকেন অর্ডার দিয়ে যে আমাদের টাইমিংয়ে দিয়ে দেওয়ার কথা, বাট একটু লেট হয়েছে, এদিক ওদিক হয়েছে টাইমিংয়ে। তো আমরা যেহেতু লেটেও ঢুকেছি, তো আমরা ডিনার করার পর বারবিকিউটা পেয়েছি। ডিনার করার পর বারবিকিউ পেয়েছি মানে বলতে গেলে আমরা ওই 12টা 12:30টার দিকে বারবিকিউ পেয়েছি। এবার যেহেতু আমরা বারবিকিউ ডিনার করার পর পেয়েছি, আমাদের প্ল্যান ছিল যে এখন বারবিকিউটা খাবো না, কারণ ডিনার করা হয়ে গেছে। এরপর আমরা একটা জায়গায় যাব, সেটা হচ্ছে যে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে একটু আমরা হাঁটতে যাব সবাই মিলে। তো ওটা আমাদের প্ল্যানে ছিল। তো তাহলে আমরা ওই হেঁটে এসে তারপর আমরা এই চিকেনগুলো খাবো, ততক্ষণ এটা রুমে রেখে দিয়ে আসি। এটা আমাদের প্ল্যান ছিল বারবিকিউ পাওয়ার পর। তো আমরা অতটা কেউ বুঝিনি, আমরা জাস্ট বারবিকিউটা যখন পেয়েছি হাতে নিয়ে চিকেনগুলো, 1 কেজি চিকেন আমার হাতে আছে তখন রাত্রিবেলা 12:30টার সময়। চিকেনটা নিয়ে আমরা জাস্ট মানে কী বলবো, আমাদের কিচেন থেকে, যেহেতু আমাদের নিচে কিচেন, আরেকবার বলে দিই, কিচেন নিচের রুমগুলো যেখানে গৌরবদারা আছে পরপর সব কিছু নিচের ফ্লোরে, মানে নিচের দিকে, আমাদের কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে ক্রস করে আমাদেরকে ওপরে যেতে হবে। এটা হচ্ছে আমাদের ব্যাপার কিন্তু। তো যেতে হবে আমরা 4 জন মিলে, আমি, মনীষা দি, শতমিতা দি আর দীপাঞ্জন। শঙ্কর তখন এখানে ছিল না। এই 4 জন মিলে আমরা রুমে যাব, কারণ এই 4 জনের 2 করে ওপরে 2টো রুম আমরা নিয়েছিলাম। শঙ্করের নিচে একটা রুম ছিল, মানে আমাদের রুম আর নিচে যারা থাকে তাদের রুমের মাঝখানেও একটা লেয়ার আছে, সেখানে শঙ্করের রুম ছিল, শঙ্করের সাথে আরেকজন ছিল। তো আমার আর দীপাঞ্জনের রুমটা ওপরে, আর দিদিদের রুম ওপরে। তো আমি চিকেনটা হাতে নিয়ে জাস্ট রাস্তাটায় উঠবো, জঙ্গলের মাঝখানে রাস্তাটায় উঠবো, হঠাৎ করে কোথা থেকে আমি জানি না একটা কালো কুকুর আসলো, পুরো কুচকুচে কালো, কোথাও ছিল না, কোথা থেকে হুট করে চলে আসলো, এসে গায়ে উঠছে, হয়তো চিকেন খাবে। কি মনে গেল আমরা চিকেনটা দেবো না ওকে, আমরা নিয়ে যাই ওপরে গিয়ে রেখে আসি। এখন ও বারবার গায়ে ওঠার চেষ্টা করছে। তো আমি দিদিকে বললাম, দিদি একটু সরাও, আমি নিয়ে এগোচ্ছি। তো ওই যে কুকুরটাকে সাইড করলাম, নিয়ে এগোচ্ছি, সাইড করে কুকুরটা গায়েব হয়ে গেল। কুকুরটাকে দেখার কোনো জায়গাই নেই। তো ভালো কথা, কুকুরটা নেই, আমরা এগোচ্ছি 4 জন মিলে একসাথে। একটু তো গা চমচম করে, পুরো জঙ্গল অন্ধকার, 12:30টা বেজে গেছে, 4 জন মিলে একসাথে একটু একটু করে এগোবো। ভালো কথা, এগোচ্ছি। বাবা, এগোতে গিয়ে যে ফিলটা ফার্স্ট হলো, প্রথম ফিল মনে রাখবে, আমি হাতে চিকেন নিয়ে আছি। তোমরা সবাই জানো যে তোমাদের পেছনে এসে কেউ দাঁড়ায় হঠাৎ করে, তোমরা রিয়েলাইজ করতে পারবে। আমার সাথে শতমিতা দিছিল, আমরা এরমভাবে হাঁটছিলাম, আমি জঙ্গলের ধারে এই সাইডটাতে, আমার হাতে চিকেন, তারপর আমার হাত ধরে আমার পাশে শতমিতা দি, তারপর দীপাঞ্জন, তারপর হচ্ছে মনীষা দি। তো আমি যেই না চিকেনটা নিয়ে হাঁটা শুরু করলাম, হঠাৎ করে ফিল করলাম আমার পেছনে কেউ একটা দাঁড়িয়ে। যেই না মুন্ডুটা ঘোরাতে যাব, শতমিতা দিছিল যে, সে আমার পিঠে হাত দিয়ে বলল, ছবি
একদম মাথা ঘোরাস না। আমি তখন জিজ্ঞেস করলাম, আমি যেটা ফিল করছি তুমি সেটা ফিল করলে? বলে হ্যাঁ হ্যাঁ করেছি, কিন্তু এখন একদম মাথা ঘোরাবি না। এটা ফিল করার পর আমার গাটা অলরেডি ছমছম করতে শুরু করে দিয়েছে। লাইক মানে হয় না, মজা যতই পাই, যখন এক্সপিরিয়েন্স আমরা করি না তখন একটা অন্য জায়গাতে চলে যায়। তো হালকা একটু ভয় পেয়ে গেছি। তখন আমি মনীষাদিকে বললাম যে দিদি তুমি তাহলে নাও। এই অর্থে বলে রাখি, মনীষাদির কিছু ব্যাপার, মনীষাদির কিছু পার্সোনাল একটা ব্যাপার আছে যেখানে আমি দিদির পুরো ব্যাপারটা বলতে পারবো না। তো দিদির একটা আলাদা পজিটিভ পাওয়ার আছে। তো দিদি নেগেটিভ পাওয়ারগুলোকে খুব ভালো করে বুঝতে পারে। অ্যান্ড কিছু ব্যাপার আছে দিদি যেটা আমাদেরকে দেখিয়েছে, যেটা তো আমি ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারবো না, যে পাওয়ারটা আছে দিদির, কিছু একটা দিদি দেখাতে পারে। তো সেটা আমরা দেখাতে পারছি না বা বলতে পারছি না এখানে। তো একটা ভরসা আছে যে আর কিছু হোক না হোক দিদি আছে, যে এই সব কিছুতে একটা এক্সপার্ট মানুষ। আমি বললাম দিদি তুমি নাও তাহলে এটা। তো দিদি বললো ঠিক আছে আমার হাতে দে। দিদির হাতে নিয়ে 4 জন মিলে এগোচ্ছি। তখন অবধি আমরা বুঝতে পারিনি, বাট দিদি রিয়েলাইজ করেছিল যে ভাই আমাদের চারপাশে না কিছু বাচ্চা কাচ্চারা আছে যারা ঘোরাফেরা করছে। আমরা তো একটা মানে কী বলবো, একটা ওয়েদার ফিল করছিলাম যে এটা কেমন একটা লাগছে, বাট ওই বাচ্চা কাচ্চা ব্যাপারটা তখন অবধি আমরা রিয়েলাইজ করিনি যে আছে কিছু একটা হচ্ছে। দেন আমরা ওটা রিয়েলাইজ করলাম কিছুক্ষণ পর যে আমাদের চারপাশে না আমাদের সাথে কিছু একটা এগোচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বাট ফিল করতে পারছি। দিদি আমাদেরকে ভালো করে বলে দিয়েছে যে একটা বাচ্চা কাচ্চাদের কয়েকজন আছে যারা যাচ্ছে। তো আমাদেরকে বারণ করে দিয়েছে যে পেছনে একবার হলেও ভুল করেও ঘুরবি না, এখন তাকাবিও না, ডাকলে তো দূরের কথা, এগিয়ে যা। চুপচাপ আমরা এগোতে যাব একদম। যখন আমি বললাম না আমাদের এই রোডটা শেষ হয়ে এবার আমাদের কাঁচা রাস্তা, মানে আমাদের সিমেন্ট করা রাস্তা দিয়ে ওপরে উঠতে হবে, দিয়ে একটুখানি আমাদের রুমে যেতে হবে। ওখানে মোটামুটি আমাদের 5 মিনিট মতো হাঁটতে হবে ওই রাস্তা ধরে, আস্তে আস্তে হাঁটলে 5 মিনিট লাগবেই। তো ওই জায়গাটা, ওই মুখটাতে এসে দিদি আমাদেরকে বলল, আমার মনে হয় আমাদের সাথে কেউ কেউ আসছে বুঝলি তো চিকেন নিয়ে, একটা জিনিস কর, আমরা একটু দাঁড়িয়ে যাই, তোরা জাস্ট 3 4 জন একটু সামনে এগিয়ে দাঁড়া, কেউ তাকাবি না, আমি এই চিকেনের থেকে অর্ধেক চিকেন জঙ্গলে ছুড়ে দিই। ভালো কথা দিদি, আমাদের অত এক্সপিরিয়েন্স নেই সেরকম এই সব দিকে। দিদি বলেছে ঠিক আছে তাহলে তুমি অর্ধেক চিকেন ছুঁড়ে দাও। দিদি অর্ধেক চিকেনটা জঙ্গলে ছুঁড়ে দেয়। ছুঁড়ে দেওয়ার পর আমাদের ভাবনা চিন্তার একটু উল্টো হয়। আমরা ভেবেছিলাম হয়তো পেছন পেছন কেউ আসছিল তাহলে ওটা দিয়ে দিতে, আর কেউ আসবে না, তো আমরা তাই ভেবেছিলাম। বাট ব্যাপারটা উল্টো হয়। ছোড়ার কিছুক্ষণ পর ব্যাপারটা আরও বেশি করে আমরা রিয়েলাইজ করতে পারি যে আমাদের সাথে আরও কেউ আসছে যাচ্ছে। আরও এমন ভয় হয়ে যায় যে তাড়াতাড়ি এবার রুমে যাওয়া দরকার, নয়তো এরমভাবে কিছু হবে না, তাড়াতাড়ি রুমে যেতে হবে। তো আমরা রুমের দিকে হাঁটা শুরু করি। একটা প্যাসেজ আছে রুমে যাওয়ার জন্য, ওই রাস্তাটা সিমেন্টের রাস্তা ছেড়েও যখন আমাদের মাটির রাস্তাতে একটুখানি এগোতে হবে, যেখানে আমাদেরকে না একজন করে হাঁটতে পারবো, আমরা একসাথে যেতে পারবো না, ওই একজন করে আমাদের হাঁটতে হবে। তো দিদি সাধারণত পেছনেই চিকেনটা ধরে সামনাসামনি আসছে। তো রুম অবধি আমরা গেলাম, দিদি বললো রুমটা সেফ আছে, ব্যাপার কিছু নেই, অসুবিধা নেই। আমরা রুম অবধি গিয়ে দরজা খুলতে যাব, তখন হঠাৎ আমাদের রুমটা না এল শেপের ছিল। মানে এই যদি আমরা সামনের দিকে, আমি তোমার ক্যামেরার দিকে বলছি, যদি আমি ক্যামেরার দিকেই তাকিয়ে থাকি, যদি আমাদের গেট হয়, এই হচ্ছে পুরোটা করিডর, ওই জায়গা থেকে রুমটা এল শেপের। তো ওই দিক থেকে হঠাৎ করে আমি যখন তালাটা খুলো রুমের, হালকা একটা আপচা ছা টাইপ সাট করে একদম স্পিডে আসলো এই সাইড। আমার ফিল হলো কেউ একটা এসছে। দিদি বল তাড়াতাড়ি, বল দিদি দিদি কিছু একটা এসছে তাড়াতাড়ি। তো বললো তুই দরজা খুলছিস খোল। আমি দরজা খুলতে খুলতে এইসব বলছি। তো কোনো রকমের দরজাটা খুলে আমরা ভেতরে চিকেন রেখে দরজা ফরজা বন্ধ করে বসে আছি। ভয় লাগছে, হলোটা কি আমাদের সাথে এক্ষুনি, মানে কেন হলো। তখন দিদি আমায় বললো যে একটা জিনিস করি, আমার মনে হয় আমরা অর্ধেকটুকু দিয়ে এসেছি বলে হয়তো পুরোটা নিতে এসছে, একটা কাজ করি পুরোটা দিয়ে আসি। তো আমরা তখন বললাম যে পুরোটা তুমি একা দিতে যাবে, আর কেউ যাবে না? তো আমাদের মধ্যে আরেকজন ছিল শঙ্কর বলে, যে একটু ড্রিঙ্ক করেছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে। তো ও নিচ থেকে ওপরে একা একা চলে এসছে রুমে আমাদের সাথে আড্ডা মারতে। তো আমরা দেখে একটু সাহস পেলাম, বাহ তুই একা একা চলে এসছিস, ভালো কথা, তাহলে তুই যা তো দিদির সাথে, ওকে বললাম ব্যাপারটা, দিদির সাথে যা, দিদি চিকেনটা দিতে যাবে, ফেলে আসবে ওই চিকেনটা, তুই যা দিদির সাথে, তাহলে একটা হয় না সবাই দুজন মিলে গেলে আমাদের একটু ভরসা থাকবে, দিদি একা যায়নি। কিন্তু শঙ্করের মাথায় অন্য প্ল্যান ছিল।
শঙ্কর অ্যাকচুয়ালি ভেবেছিল ও কী করতে চাইছে দিদি সেটা দেখতে যাবে, আর দিদি স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে আমি যখন চিকেনটা ছুঁড়বো তখন আমার দিকে তাকাবি না, আমার সাথে যাচ্ছিস তো চল, অসুবিধা নেই, বাট আমি যখন চিকেনটা ছুঁড়বো আমার দিকে তাকাবি না। খুব ভালো কথা, দিদি এটা বলে দিয়েছে। তো আমরা ভেতরে বসে আছি। এবার আরেকটা ব্যাপার হয় যে দিদি বলছে যে আমরা এটা জানতাম না, রুম বন্ধন করা এই জিনিসটা আমি জানতাম না, আমার আইডিয়া ছিল না। দিদি বলছে যে আমি বেরোবো যে যদি এখানে কিছু হয়ে থাকে একটা রুমটা বন্ধন করে দেয়, তো ওই আগুন দিয়ে করে সামথিং, তো দেশলাই কাঠি জেলে করেছিল। তারপর ওখানে আরেক কিছু একটা ওদের ব্যাপার ছিল, দিদি বলেছিল যে দুজন না তিনজন জোড়ায় বা বিজোড়ে থাকা যাবে না, এটা এক্স্যাক্টলি আমার মাথায় নেই, তো এরকম কিছু বলেছিল। তো তখন ওরকম সব দিদি যা বলেছে সেসব করে আমরা বলি যে ঠিক আছে তাহলে তোমরা যাও, আমরা ভেতরে রুমে আছি, আমরা রুমে বসে আছি। তো দিদি গেল, কিন্তু শঙ্করের মাথায় যেটা বলেছিলাম যে ওর দেখার ইচ্ছে ছিল। তো আমরা তো এত কিছু জানি না, আমরা জানি ও একটু নেশায় আছে, ও যাবে দিদির সাথে সাপোর্ট দেবে চলে আসবে। ও কী করেছে, যখন দিদি ছুঁড়েছে দেখে নিয়েছে। যেই দেখেছে দিদি মানে সামনের দিকে ছুটছিল, দিদি তখনও পেছনে ঘোরেনি, শঙ্কর পরেই বলেছে যে এই ব্যাপারটা। শঙ্কর দেখেছে দিদি স্টার্ট করে শঙ্করের দিকে ঘুরে বলেছে যে আমি তোকে দেখতে বারণ করেছিলাম, তুই তাও দেখলি। দিদি, কারণ একটাই জিনিস, যেই মুহূর্তে শঙ্কর দেখেছে দিদি ছুটতে গেছিলো, বাচ্চা কাচ্চা যারা ছিল ওখানে দিদির হাত থেকে ছিনিয়ে নিয়েছে মাংসটাকে ছিনিয়ে নিয়েছে, আঁচড় মেরেছে অ্যান্ড দিদির হাতে কামড় মেরেছে। বাচ্চাদের দাঁত তো, বাচ্চাদের দাঁতের কামড়। ভিডিও শেষে আমি যখন এই ভিডিওগুলো করি, ওখানে কাঁপতে কাঁপতে আমি যখন ভিডিওগুলো করছি দিদির হাতে, এটা ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো। ভিডিও শেষে পুরোটা পরপর ছবি ভিডিও দেখাও প্রমাণস্বরূপ। তো এরপর দিদি বাড়িতে আমাদের রুমে ঢুকে দিদি বলছে যে সৌভিক দেখ তো, মানে আমার শরীরটা ঠিক লাগছে না, কিছু একটা হয়েছে বুঝলি তো, আমার হাত ফাত জ্বালা করছে, কিছু একটা হয়েছে। আমি বুঝলি কী হয়েছে, কেন কী হলো? বললো দেখ না, শঙ্করকে আমি বলেছিলাম আমার দিকে তাকাতে না, ও কেন যে তাকালো। তো আমি দিদি একটা মোটা জ্যাকেট, যেগুলো শীতকালে পরি, একদম মোটা জ্যাকেট পরেছিল, বললাম জ্যাকেটটা খোলো। দিদি যেই জ্যাকেটটা খুললো, দেখতে পাচ্ছি দিদি এই জায়গাটাতে না, এই জ্যাকেটের এই জায়গাটাতে, জ্যাকেট পরেছিল মোটা জ্যাকেট, 3টে আঁচড়। তোমরা ভিডিও দেখলে, ভিডিও শেষে তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এই জায়গাতে, হাতের এই জায়গাটাতে কামড়, মানে ভাবতে পারছো বাচ্চাদের দাঁতের কামড়। আমি গল্প বলতে ভালোবাসি, গল্প শুনতে ভালোবাসি, এক্সপিরিয়েন্সও করতে ভালোবাসি, কিন্তু খুব ভীতু মানুষ। তো ওটা থেকে আমার হয়ে গেছিলো, মানে আমি ভয়ে তত করে কাঁপছিলাম। বাকিরা মোটামুটি একটা মানে অবাক হয়ে গেছে, হলোটা কি এক্ষুনি, কী করে হলো, কেন হলো। তো এখানে হচ্ছে গল্প শুরু, এখন তো শেষ নয়, এটা শুরু। তো আমরা ওই কাঁপতে কাঁপতে আমাকে দিদি বলে যে সৌভিক ভিডিও কর। আমি সেই মুহূর্তে ভিডিও করি, যেটা তোমরা দেখতে পাবে। আর আমরা গৌরবদার টিমকে ফোন করি যে এরকম ব্যাপার হয়েছে, একটুখানি যদি আসো। তো ওখানে গৌরবদার টিম থেকে প্রিয়াঙ্কাদি, গৌরবদার যে ওয়াইফ, আর প্রিয়াঙ্কাদির এক বন্ধু আনস, আর সৌভিকদা, আমাদের যে পুরো ম্যানেজমেন্টে ছিল, ওরা 3জন, আর একজন, 4জন মিলে আসে। ওরা আমাদের অবস্থা দেখে ওরাও জাস্ট অবাক, কী হলো কেসটা। তখন আনস বলে যে একজন ছিল, ও আর কি একটু এক্সপিরিয়েন্স ছিল এইসব দিকে, কারণ এর আগে ও এরকম কিছু ফেস করেছে। ওরও এরকম মাংস নিয়েই বাইরে হাঁটতে গিয়ে হয়েছিল, অ্যান্ড ওকে ধরেছিল, যেটা তোমরা অনেকে মানতে পারো নাও মানতে পারো, ঠিক আছে। তো তারপর ওর এক্সপিরিয়েন্সটাও বলেছিল। তো ওর যেহেতু এরকম একটা এক্সপিরিয়েন্স, ও আমাদেরকে বলে যে রুমটা একটু বন্ধন দিয়ে যাই। তখন মনীষাদি বলে যে ঠিক আছে, আমি দিয়ে দিয়েছি অলরেডি, তোমাদেরকে আর বন্ধন দিতে হবে না। তো বললাম খুব ভালো কথা। ওরা জাস্ট একটু অবাক হয়ে গেছে যে কী হলো কেসটা। তারপর গৌরবদের যেহেতু ওখানে লাইভ চলছিল, আমাদের এপিসোড চলছিল, গৌরবদা শ্যুট করছিল, দেন গান বাজনা তো চলছিল অল্প করে। তারপর আমাদের মধ্যে এক কাপেল ছিল যে ওখানে তাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতো, কেক ফেক কাটা হতো রাত্রিবেলা, তখন ওই ধরো না 1টার দিক করে। তো ওরকম টাইমে আমাদের যেতে হতো। তো ওরা চলে গেছে, গৌরবদা ফোন করছিলো। আমি তখন গৌরবদা বললাম যে প্রিয়াঙ্কাদিকে যে বলো গৌরবদাকে এরকম কেস হয়েছে। তো প্রিয়াঙ্কাদি বললো এখন গৌরব লাইভে আছে, তো এখন জানাবো না, শেষ হোক ভিডিওটা রেকর্ড শেষ হোক তারপর জানাচ্ছি বলে ওরা চলে গেল। আমরা তো ভয়ে কী করবো, আমরা কোনোভাবে দরজা ফরজা তালা দিয়ে 4জন মিলে আবার আস্তে আস্তে নামলাম। শঙ্কর চলে গেছিলো, শঙ্করকে দিদি নামিয়ে দিয়েছিল, বলে তুই চলে যা, এখন নিচে চলে যা, কারণ তুই আমার সাথে ছিলিস, কিছু একটা ক্ষতি হতে পারে বা কিছু, তুই চলে যা। শঙ্করকে নামিয়ে দিয়েছিল আগেই, আমরা 4জন তারপর নিচে গেলাম। নিচে গিয়ে
দিদির কেসটা বাকিদেরকে দেখালো, যারা টিম মেম্বার ছিল, টিমের লোক ছিল। তো ওরা মোটামুটি দেখে ওরা কী হলো কেসটা, তারপর ওরা জাস্ট মলম ফলম দিল, ওখানে গিয়ে দিদি বসে আছে। অ্যান্ড আমি গৌরবদার যে লাইভ চলছে, ওখানে রেকর্ড চলছে, তো ওখানে গিয়ে আমি জাস্ট শুনছি। ওখানে গিয়ে তখন আনস আরেকটা গল্প বলছে, ওর ওর সাথে যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল এরকম মাংস নিয়ে যাওয়ার, ওটা বলছে। আমি জানি না কেন এই গল্পটা শুনে, ওর গল্পটা শুনে আমি ওখানে স্টিল দাঁড়িয়ে জাস্ট স্ট্যাচু হয়ে গেছিলাম আর ভয়ে কাঁপছিলাম। আমি নিজেও ফিল করতে পারছিলাম যে আমি দাঁড়িয়ে আছি, আমি স্ট্যাচু হয়ে গেছি, আমি কাঁপছি। কাঁপতে কাঁপতে কখন দিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে আমি জানি না, মানে এতটা ভয় করে পেয়ে গেছিলাম, প্যানিক হয়ে গেছিলাম। এর আগে আমার সাথে এরকম অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, বাট এটা একটু অন্যরকম হয়েছে। বাট চাক্ষুষ চোখের সামনে এরকম সাডেন হয়েছে না, তো আমি কিছু রিয়্যাক্ট করতে পারিনি। দেন গৌরবদার টিমে আরেকজন মানুষ ছিল, নামটা আমি এখন নিচ্ছি না, তো একটু বেশ ভালো শরীর স্বাস্থ্য ছিল, আমায় এসে টাইট করে জড়িয়ে ধরে থাকে। সবিক কী হয়েছে বুঝতে পেরেছে, প্রচণ্ড ভয় পেয়ে গেছি। দেন গৌরবদা পুরোটা নোটিস করছে রেকর্ড থেকে, বাট বেরিয়ে আসতে পারছে না, তো এখন রেকর্ড চলছিল। তো এইসব হওয়ার পর আমাদেরকে একটা রুমে নিয়ে গিয়ে বসিয়েছে, পেছন দিকে যেখানে সব চলছে তার পাশেই একটা রুম আছে, ওরা যেখানে ছিল একটা রুমে গিয়ে বসিয়েছে। তো তারপর গৌরবদা পুরোটা কমপ্লিট করে এসে জিজ্ঞেস করলো যে কী হয়েছে সবিক। আমি বললাম যে দেখো এই ব্যাপার হয়েছে। হ্যাঁ, গৌরবদা তো মজা করে ব্যাপারটাকে ওড়ানোর চেষ্টা করছে, প্রচণ্ড ভয় পেয়ে গেছি যে প্রেত কথার সাথে এসছিস, ভূত নিয়ে আলোচনা করছিস, একটু ভূতুরে এক্সপিরিয়েন্স না হলে হয়? রাত্রিবেলা আবার হাঁটি। কারণ আমাদের প্ল্যান ছিল এরপর পাইন ফরেস্টে সবাই মিলে হাঁটব, এই সবের কিছু পর পাইন ফরেস্টে হাঁটব। আমার মাথা থেকে সব উড়ে গেছে, যাই হয়ে যাক আমি যাচ্ছি না, আমি যাবো না তো যাবো না। যে কেন, কী হয়েছে? না তোমরা সবাই যাও, আমি যাব না। ও মা দেখি তারপর শতমিতা দি, মনীষা দি, দীপাঞ্জন সবাই বলে উঠেছে আমরা যাব। আমি ভাবছি তোরা সবাই চলে যাবি, আমি একা একা থাকবো এখানে? মানে ওটা তো আরও বেশি আমার জন্য, থাক ভাই আমি যাচ্ছি। তারপর রাজি হলাম যে ঠিক আছে আমি যাবো তোদের সাথে। আর আমি ভেবেছিলাম হয়তো অত লোক যাবে না, মানে ধরো 40-50 জনের মধ্যে হয়তো অত লোক যাবে না। বাট অবাক হলাম দেখে মোটামুটি 20-25 জন রাত্রিবেলা ওই 1টার সময় নেমে এসছে যে চলো আমরা পাইন ফরেস্টে হাঁটবো। অবাক লাগলো পুরোটাই। এবার আসি তানভীরদার ব্যাপারে। তোমরা নিশ্চয়ই সবাইকে চেনো যারা প্রেত কথা দেখো, তানভীর নিউটন ওভি যে নামটা আছে, তানভীর ভাই বলেছেন। আমাদের কিছু মানে ওই পাইন ফরেস্টে হাঁটার আগে কিছু বলে যে এইগুলো মেনটেন করে চলবে, যাতে গায়ে কেউ সেন্ট না দিয়ে হাঁটো, মানে সেন্ট ফেন্ট না দাও, মেয়েরা চুল না খোলা রাখো, টর্চ জ্বালতে বলেছে, সবার কাছে একটা করে টর্চ থাকবে। অ্যান্ড যখন আমরা ফিরবো তখন যদি কেউ ডাকে পেছন থেকে, পেছনে কেউ ঘুরবে না। আরও অনেক কিছু বলে দিয়েছিল যেগুলো শুনে আমাদেরকে যেতে হতো। আর গৌরবদা লিড দেবে, গৌরবদা পুরো সবার সামনে থাকবে, আর গৌরবদারই কোনো এক টিম মেম্বার গৌরবদার পেছন দিকে থাকবে। তো ভালো কথা, স্টার্ট করি আমরা পুরো ব্যাপারটা। তো আমাদের পাইন ফরেস্টের মাঝখান দিয়ে এগোতে শুরু করলাম। ওখানে গিয়ে আর এক অভিজ্ঞতা হলো। বললাম না গল্পটা শুরু হয়েছে সবে। ওখানে গিয়ে অভিজ্ঞতাটা এরকম হয়েছে, পাইন ফরেস্টে আমরা হাঁটছি, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হচ্ছে মানে বলবো কোল্ড স্পট, হট স্পট, যেটা আমি আগে শুনেছিলাম, জেনেছি, মানে আগে আমার সাথে একবার হয়েছিল হাতে গুনে। বাট পরে আমরা সবাই মিলে একসাথে এতজন মিলে রিয়েলাইজ করলাম যে কোল্ড স্পট, হট স্পট এই জিনিসটা আমরা ফিল করতে পারছি। মানে আমরা কিছুটা না 10 পা হাঁটছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আবার 10 পা হাঁটছি, ঠান্ডাটা গায়েব, মানে নর্মাল টেম্পারেচার, গরম হালকা, মানে কি বলবো, মানে ওয়েদারে একটা হিউজ ডিফারেন্স। তো দাদারাও কয়েকজন ওখান থেকে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা বললো যে এরকম দেখা যায়, এটাকে কোল্ড স্পট, হটস্পট বলে, এরকম ওয়েদার চেঞ্জ দেখা যায় একটু জায়গার মধ্যে, যদি কোনো এক্সট্রা এন্টিটি থাকে বা নেগেটিভ এনার্জি বা কোনো এনার্জি থাকে। তো আমরা রিয়েলাইজ করলাম, আমরা এবার ফিল করতে পারছি আমাদের সাথে আমরা যখন হাঁটছি, জঙ্গলের বাঁ দিক থেকে ডান দিক থেকে দুদিক থেকে পাতাগুলো নড়তে আমাদের সাথে এগোচ্ছে। আমরা বুঝতে পারছি না হচ্ছেটা কি। তারপর কিছু কুকুরের আওয়াজ পাচ্ছি, পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে, বাট দেখতে পাচ্ছি না। দিদি রিয়েলাইজ করছে, আরও কয়েকজন রিয়েলাইজ করেছে, যে বাচ্চা কাচ্চাদেরও রিয়েলাইজ করছে যে যাচ্ছে পাশ দিয়ে, বাট মানে বুঝতে পারছে না কোথায় তারা, কেউ নেই, কিছু নেই। মোটামুটি সবাই বেশ ভয় পেয়ে আছে, বাট গৌরবদা ওই দিক অবধি যাবো আমরা। তো কিছুটা এগোনোর পর গৌরবদার মাথায় কী হঠাৎ আসে আমি জানি না, সবাইকে
বলে এক জায়গায় আসো, গোল হতে বলে, তোমরা ভিডিওতে এই পার্টটা দেখতে পাবে। হঠাৎ করে গোল হতে বলে সবাই সবার টর্চ লাইট অফ করে দাও। গৌরবদার ফোনে টর্চ লাইটটা জ্বেলে আমার ডাকে, সৌভিক সামনে আয়, বলে যে তোর সাথে কি হয়েছে বল। ওই জায়গায় দাঁড়িয়ে তখন আমাকে বলতে বলে আমার সাথে কি গল্প হয়েছে। কেউ জানতো না সেই মুহূর্তে, কিন্তু যেই না আমি আমার গল্পটা বলা শুরু করেছি সবাই আরও ভয় পেয়ে গেছে যে কী হলো কেসটা, এত কিছু হয়েছে। আরেকটা জিনিস সাথে বলে রাখি, এই ব্যাপারটা যখন হচ্ছিল, আমরা যখন এগোচ্ছিলাম, দূর থেকে না পাথর আমাদের গায়ে এসে পড়ছিল, ছোটো ছোটো পাথর না আমাদের গায়ে এসে পড়ছিল সাইডে পাশে। আমরা বুঝতে পারছিলাম না হয়তো টিম মেম্বার থেকে কেউ ভয় দেখানোর জন্য ব্যাপারটা করছে, কিন্তু যখন গোল হয়ে আমরা একই জায়গায় সবাই মিলে আছি, তখন দূর থেকে জঙ্গলের ওই সাইড থেকে কোন পাথর আমরা জানি না, বড় পাথর এসে সামনে পড়ছে। তখন সবাই একটুখানি জাস্ট অবাক হয়ে গেলো, হলোটা কি হুট করে, এত ভয় পাচ্ছিলাম আমরা এই কারণে যে হয়তো তাও মেনে নিচ্ছিলাম যে টিম মেম্বার থেকে কেউ করছে, বাট এখন তো সবাই একসাথে আছে, তাহলে হচ্ছে এটা কোথা থেকে, জঙ্গল থেকে কে ছুটছে। তারপর বলছে ভাই এবার ব্যাক করা উচিত। তখন গৌরবদা চাই না আর একটু এগোবো, গৌরবদা প্লিজ সবাই বলছে ব্যাক করো, আর এগিয়েও না, না আরেকটু এগোবো। এরকম করতে করতে আমরা এগোতে থাকি। তো এগোতে এগোতে হঠাৎ করে গৌরবদারই এক বন্ধু দেবপ্রিয়া বলে, ও গৌরবদাকে এসে বলে যে গৌরব, আমি তোকে আজ অবধি কোনো দিন বলিনি, বাট আমার এখন মনে হচ্ছে আমার শরীরটা খুব খারাপ লাগছে, এই জায়গাটা ঠিক লাগছে না, ব্যাক করা উচিত। তারপর আরও যারা এক্সপিরিয়েন্স মানুষ ছিল তারা বলে যে গৌরব, এরপর আমারও আর ওয়েদারটা ঠিক লাগছে না, আমাদের এখন ব্যাক করা উচিত, আমাদের সাথে এতজন আছে। তখন বললো ঠিক আছে। ওই যে চাঁদের আলো একটা এগোতে এগোতে একটা চাঁদের আলো স্পট পেয়েছিলাম, যেখানে একটু বেশি চাঁদের আলো পড়ছিল গাছের ফাঁক দিয়ে এসে, তো ওই জায়গাটা অবধি যাই, ওখান থেকে আমরা ব্যাক করবো। তো ভালো কথা, ওখান দিয়ে গেলাম, অতটা অবধি গিয়ে আমাদের ব্যাক করার কথা। তো ব্যাক করছি, অলরেডি আমার সাথে এত কিছু হয়েছে, ওই গল্প শুনিয়েছি, সবাই অলরেডি ভয় পেয়ে গেছে, আমরা ব্যাক করছি। ব্যাক করতে করতে পেছনের দিকে অনন্যা বলে একটা মেয়ে ছিল, ওর হঠাৎ করে কি জানি না পায়ের অ্যাঙ্কেল টার্ন হয়ে যায়, মুচকে যায়। হঠাৎ করে আমরা যে শুনতে পাই পেছন দিকে চেঁচাচ্ছে কেউ একজন, যে কিছু লেগেছে, জোরে চেঁচিয়েছে। গৌরবদা আবার ব্যাক করার সময় গৌরবদা সামনে ছিল। তো কী হলো কেসটা, তখন আমরা জাস্ট হাঁটছিলাম এরমভাবে, শতমিতা দি, আমি, প্রিয়াঙ্কা দি আর প্রিয়াঙ্কা দির গ্রুপেরই আরেকজন, 4 জন মিলে একসাথে হাত ধরে একসাথে হাঁটছিলাম ব্যাক করার সময়। তো আমি ঘুরতে যাবো, আমরা সবাই মাথা হঠাৎ করে আসলে বারণ করেছিল তানবিদ্যা যে কোনোভাবে পেছনে আর ঘুরতে না, ওই আর কি আমরা স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছে, না কেউ ঘুরো না। গৌরবদা বলছে আমি যাচ্ছি একা, দাঁড়া সবাই যাস না। তো গৌরবদা গিয়ে অনন্যাকে দেখলো, ওর কী প্রবলেম হয়েছিল, ওকে নিয়ে আসলো হঠাৎ সাডেন ওই রাস্তাতে, কেউ বুঝতে পারিনি এরম হবে বলে। দেন আস্তে আস্তে এগোলো, দেন আরও কয়েকজন বলা শুরু করলো যে তাদের শরীর ভারী ভারী লাগছে। তারা এসে বলছে যে তাড়াতাড়ি চলো, আমাদের শরীরটা ভারী ভারী লাগছে, জায়গাটা ভালো লাগছে না। আরও একজনের পায়ের অ্যাঙ্কেল টুইস্ট করেছিল। তো এই বারবার এই জিনিসগুলো হচ্ছে এত কিছুর সাথে। তো আমরা তাড়াতাড়ি ফেরত যাওয়ার চেষ্টা করলাম, তো ভালো কথা, এগোলাম। এগিয়ে এবার আসি, তোমরা যারা ইউটিউবে ইভানদাকে চেনো, যা গল্প আর কি তারনাথ তান্ত্রিক হিসেবে ভয়েস দেয়, তো চেনো অনেকেই, ও আমাদের সাথেই ছিল। তো ওই হয় না যে আমরা 2টো রুম নিয়েছিলাম ওপরে, কিন্তু আমরা একটা রুমেই সবাই সুইচ করেছিলাম, মানে 4 জন মিলে একটা রুমে বললাম থাকবো। আমরা বললাম আরও লোক দরকার, আরও লোক দরকার, এত কম লোকে থাকা যাবে না, এই জিনিসপত্র হয়েছে আমাদের সাথে। তো ইভানদা আমায় বললো ঠিক আছে চ, আমি তোদের সাথে থাকবো। দেখে মনে হলো যে ঠিক আছে, একজন আরও কেউ পেলাম, আমরা একটু সাপোর্ট পেলাম যে চল রাত্রিবেলাটা কাটানো যাবে, পরের দিন সকালবেলা তো আমাদের ট্রেন, কোনো রকমে হয়ে যাবে। তো ইভানদা বলেছে যাবে, ভালো কথা। বললো এবার যে তোরা ওপরে ওঠ, তোরা রুমে যা। আমি বললাম না যে শঙ্কর যে লেয়ারটাতে থাকতো একদম নিচে, গৌরবদারা কিচেন ওখানে থাকতো, তার মাঝখানে একটা লেয়ার, তাদের উপরেরটাতে আমাদের ছিল সিটাঙে। তো ওই ওপরে যাওয়ার আগে মাঝখানে যে লেয়ারটা, ওখানে শঙ্কররা থাকে, আরও কয়েকজন থাকতো। ইভানদা বললো আমি এই রুমে ঢুকছি একটুখানি, আমি একটু পর তোদের ওখানে যাচ্ছি, তোরা যা। ভালো কথা, ওপরে যাব। এবার ওপরে গিয়ে আমরা বুঝলাম, ভেতরে গিয়ে সব কাঁপছি রীতিমতো, থরথর করে কাঁপছি, ঠিক আছে। এইবার হচ্ছে এক মনীষাদির সাথে ওটা হয়েছে। মনীষাদির শরীরটা ভালো লাগছে না, মনীষাদি আমাদেরকে বলা শুরু করেছে, আমরা থরথর করে কাঁপছি যে কী হবে কী হবে। এবার বেশ কিছুক্ষণ পর আমরা অপেক্ষা করে আছি, সব এক জায়গায় গোল হয়ে ভাবছি আসছে না কেন, দাদা আসছে না কেন। প্রায় ধরো এই টাইমিংটা
2টো থেকে 2:30, ঠিক আছে? এই সময় এই ইভানদা আর ইভানদার সাথে আরও আমাদের 2জন দিদি ছিল, ওদের গলা, 3জনের গলা আমরা পাওয়া শুরু করলাম। হয় না, মানে আমরা খুব ভয়ে আছি, খুব ভয়ে। অ্যান্ড সাডেনলি আমরা আমাদের চেনা লোকজনদের গলা পাচ্ছি, মনে হলো ওরা হেঁটে ওপরে উঠছে। খুব একটা শান্তি এলো যে হ্যাঁ কেউ এসছে। দিদি দরজা খুলতে যাবে, মানে হয় না যে আমাদের রুম অবধি চলে এসছে, মানে দিদি বলছে চল নিচ থেকে আনতে যাই, নিচের ফ্লোর থেকে আনতে যাই ওপরের ফ্লোরে। আর আমাদের রুমটা কিন্তু পুরো কাঠের ছিল। দিদি বলছে চল আনতে যাই, দরজাটা খুলতে যাবে। তখন আমার সাডেন মাথায় আসলো, আমার সাথে দিদিরও মাথায় এসেছিলো যে যে দরজা কেন খুলতে যাবো, আসুক তারপর খুলছি। ওরা তো আমাদের রুমটা চেনে, নতুন করে তো চেনানোর দরকার নেই। একদম ক্লিয়ার ভয়েস পাচ্ছি ইভানদার আর 2 দিদির একসাথে, ওরা গল্প করতে করতে আসছে। তখন 2:30 দিক এরকম টাইমে। তো দরজা খুলতে যাওয়ার কথা, এই জিনিস মাথায় আসতেই বললাম দাঁড়িয়ে যাও, এটা ইভানদাকে ফোন করে নি। ইভানদাকে ফোন করলাম, ফোন করতে ইভানদা বলল না রে ভাই আমি যেতে পারবো না, গৌরাও আমাকে আটকে নিয়েছে, নিচে আছি আমি। আমি বললাম তুমি নিচে আছো মানে তাহলে আমাদের দরজার বাইরে কে? ওই যে ছিটকিনিটা ধরেছিলাম, ছিটকিনিটা সাইড করে ছিটকে গেছে সবাই, মানে কে এটা, বাইরেটা কে তাহলে? যা এক্সপিরিয়েন্স ওই জায়গাটাতে হয়েছে, মানে জাস্ট বলার বাইরে। এবার আরেকটা গল্প এখানে, এটা হচ্ছে আমাদের মানে বললাম ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এবার থার্ড আরেকটা একই সাথে টুইস্ট হচ্ছে। আমরা বসে আছি একসাথে, এই সিনটা হয়েছে, আমরা আরও ভয় পেয়ে গেছি। বলেছিলাম না মনীষা দিদির মধ্যে কিছু পজিটিভ ব্যাপার আছে, মনীষা দিদি কিছু ফিল করতে পারে সাথে। মনীষা দি আমাদেরকে কিছুক্ষণ ধরে বলে যাচ্ছে, মনীষা দি না কিছুক্ষণ ধরে চোখ ফুক, মানে কী বলবো, একটু জাস্ট বাবু হয়ে বসে। আমি মনীষা দির পেছন দিকে ছিলাম, আমি শতমিতা দি আর দীপাঞ্জন মনীষা দির পেছন দিকে ছিলাম। মনীষা দি সামনের দরজার সামনেটায় চুপচাপ বসে আছে, একভাবে একদম স্টিল হয়ে বসে আছে, একদিকে তাকিয়ে। চোখটা না মনীষা দির চোখ ছলছল করছে, একটু কাঁদো কাঁদো ভয়েসে মনীষা দি বলছে, মনীষা দি গলার ভয়েসটা হালকা হালকা চেঞ্জ। মনীষা দি কাঁদো কাঁদো ভয়েসে বলছে বাচ্চাগুলো না আমাকে ডাকছে, ওদের সাহায্য দরকার। সাডিন বলছে, আমি বললাম কে বাচ্চা, কোন বাচ্চা? বলছে না বাচ্চাগুলো ডাকছে, আমার যেতে হয়, বুঝলি তো, আমাকে ছাড়, আমাকে যেতে হবে, ডাকছে। আমরা অলরেডি ভয় এত কিছু হয়ে গেছে, তার মধ্যে মনীষাদি এরকম একটা সিন চলছে। আমরা মনীষাদিকে, দীপাঞ্জন অলরেডি ঘুমিয়ে পড়েছে। এবার আমি আর শতমিতা দি মনীষাদিকে জাস্ট দুদিক দিয়ে এরকম ধরে রেখে বসিয়েছি যে দিদি 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 তুমি একা আমাদের একমাত্র ভরসা, তুমি এরকম করো না, এরকম বলো না। এই রাত্রিবেলা 2-3টে নাগাদ এই ওপরের দিকে কেউ নেই, নিচের সাইডে সবাই, আমরা জাস্ট পাগল হয়ে যাবো, মানে আমরা কী করবো? তো আমি জাস্ট এরকম, আমি কি বলবো, আমি জাস্ট ফিল করছি কেন এলাম, মানে কি দরকার ছিল, সুন্দর জীবন কাটাচ্ছিলাম, কেন বেকার পাহাড়ে ঘুরতে আসলাম, এই হলো। তো এই সব চলতে চলতে মনীষা দি আস্তে আস্তে ঝিমোচ্ছে, হঠাৎ করে ঝিমোচ্ছে। হঠাৎ করে আমি জানি না কি হলো, লাইক মনীষা দি না চুল টুল পুরো খোলা, তোমরা যদি ভিডিওতে দেখো মনীষা দিকে দেখে থাকবে, চুল টুল পুরো খুলে, কোঁকড়ানো চুল পুরো খুলে বসেছিল বাবু হয়ে বসে। হঠাৎ করে আমাদের এই মাংস এনেছিলাম না, আমাদের মাংস ছিল, ড্রিঙ্ক করার জিনিস ছিল, তো সবাই ওখানে রাখা ছিল ওপরে। তো মনীষা দি হুট করে চেঁচিয়ে উঠলো, একটা আলাদা ভয়েসে, আলাদা গলায়, তোরা কি আমায় মাংসটা দিবি নাকি আমি আমার রূপটা ধরবো? চেঁচিয়ে একটা গলা, আলাদা গলায়। কে, মানে আমি গলাটা চিনতে পারলাম না, হঠাৎ করে আমরা ভয় পেয়ে গেছি, কী হলো কেসটা? স্টিল ওই স্ট্যাচু হয়েছিল তখন, হুট করে আমরা ভয় পেয়ে কোনো রকমে সব কিছু নিয়ে এসে দিদির সামনে ধরে বললাম যে নাও নাও নাও, তুমি খাও, শান্ত হও। বুঝতে পারিনি কী হয়েছে তখন আমাদের সাথে। তারপর দিদি কিছুটা খেয়ে বললো আমার ভালো লাগছে না, আমি ঘুমোবো। হঠাৎ করে নিজের আবার সেন্সে ফিরে বললো যে আমার ভালো লাগছে না, আমি ঘুমোবো, আমি শুয়ে পড়বো, তোরা সর বলে দিদি বিছানায় শুয়ে পড়লো। অ্যান্ড আমাদের তো আর আমার আর শতমিতার দিদির তো অবস্থা পুরো খারাপ। একটা আমাদের হনুমান চল্লিশার বই ছিল, সাথে ছিল, নিয়ে গেছিলাম আমি সাথে। অ্যান্ড ওটা না জাস্ট, যেহেতু আমাদের মুখস্থ নেই, দিদি আর আমি মানে পুরোটা কোনো রকমে কাঁপতে কাঁপতে পড়ছি, চেঁচিয়ে পড়ছি পুরোটা কোনোভাবে, আমি জানি না কীরমভাবে কাটবে। তো পুরোটা এরকম কাঁপতে কাঁপতে পড়ে জায়গাটা, ওই দিনটা মানে আমি যদি রাতটা কোনোভাবে কেটে যাক, রাতটা কোনোভাবে কাটিয়েছি।
রাতটা কাটিয়েছি। আর ওই রাতেই একবার হয়েছিল, আমি বাথরুমে গেছিলাম, বাথরুমে ওদের বিশাল বড় বাথরুমটা, আর পেছন দিকে বিশাল বড় একটা গ্যাপ আছে। তো বাথরুমে জাস্ট যাবো, ঢুকবো, ওই গ্যাপ দিয়ে মনে হচ্ছে সাইড দিয়ে কেউ হাঁটছে। কোনোভাবে আমরা রাতটা কাটিয়ে সকালবেলা বাকিদের সাথে কথা বলতে গেছি যে আমাদের সাথেই কি এরকম কিছু হলো না বাকিদের সাথেও কিছু হয়েছিল। তো আমাদের রুমটা যেটা ছিল, যে জায়গাটা, ওটার পাশ দিয়ে না ওপরে একটা মনেস্ট্রি আছে। তো আমরা ওখানে গিয়ে সবাই মিলে আর কি কথা বলছি যে এক্স্যাক্টলি আমাদের সাথে এই হয়েছে। তো তখন গিয়ে জানতে পারলাম যে আমরা ছাড়া আরও যে কাপেলটা ছিল যারা সেলিব্রেট করছিল, ওদের সাথেও এরকম হন্টেড এক্সপিরিয়েন্স হয়। ওরা যখন রুমে ঢোকে ওরা জাস্ট ফিল করতে পারে যে রুমে একটা নেগেটিভ এনার্জি আছে, কারণ গা ভারী হয়ে যায়। ওরা জাস্ট ফিল, মানে হয় না একটা তুমি হঠাৎ করে একটা রুমে গেলে যেখানে কোনো একটা এনার্জি থাকে, তুমি ফিল করতে পারবে যে রুমে কিছু একটা আছে, গণ্ডগোল আছে। ওরা খুব ভালো করে ফিল করছিল। আর তাছাড়া অনন্যা বলে যে মেয়েটা ছিল, যার পা মুচকে গেছিলো, বলেছিলাম অ্যাঙ্কেল টুইস্ট হয়েছিল হাঁটতে হাঁটতে ব্যাক করার সময়, সে আমাদেরকে জানিয়েছিল যে ওইরকম কিছু ফিল করেছিল, ওর গলা ধরেছিল, জাস্ট এরকম কিছু ফিল করেছিল, সেইগুলো আমাদেরকে জানিয়েছিল। তো আমরা বুঝলাম যে আচ্ছা, শুধু আমাদের সাথে হয়নি, বাকিদের মোটামুটি সবার সাথেই হয়েছে। আর এমনি তো সবাই ভূত নিয়ে চর্চা করার চেষ্টা করছি, ভূত নিয়ে ভাবছি, তো একটু তো এরকম এক্সপিরিয়েন্স হবে, কারণ আমরা সবসময় এটা ভাবি যে আমরা যেটা খুঁজি বা খোঁজার চেষ্টা করি আমরা সেটাই দেখতে পাই অনলি। তো হতে পারে আমরা ওটাই খোঁজার চেষ্টা করছিলাম বা ভাবছিলাম, আমরা ফেস করেছি। গল্পটা যদি এখানে শেষ হয়ে যেত তো খুব ভালো কথা, কিন্তু গল্পটা তো এখানে শেষ হয়নি। মনীষাদির কথা তো তোমরা শুনলে। এবার হয়েছে সব কিছু নিয়ে, সব গল্প কাহিনী সব নিয়ে মনের মধ্যে স্থির করে নিয়েছি আর কোনো দিন আসবো না ভিডিও করতে করতে। আমিও তো ভ্লগ করছিলাম, আমারও ভ্লগ দেখতে পারো অন্য একটা চ্যানেলে, বংলগ বলে একটা চ্যানেলে আমার ভ্লগ দেখতে পারো এখানে। তো আমিও ভিডিও করতে করতে যাচ্ছি, এই হোমস্টেতে আমি আর আসবো না, যাই হোক হোমস্টের নাম তো নিচ্ছি না, নেবো না, তো আমরা আর আসবো না এই হোমস্টেতে। বাট বাড়িতে আসার পর মনীষাদির সাথে কিছু কাহিনী ঘটে যেটা আরও বেশি আমাদেরকে ভয় লাগিয়ে দেয়। হলোটা কি তাহলে? তার আগে বলে রাখি, গৌরব দা আসার পর একটা জিনিস শেয়ার করেছে যেটা আগে শেয়ার করেনি। সেটা হচ্ছে যে গৌরব দার রুমে কেউ প্রিয়াঙ্কাদির নাম নিয়ে গৌরব দাকেও ফলস কল দিয়েছিল। মানে ভাবতে পারছো, গৌরব দাকে ডাকছে প্রিয়াঙ্কাদির নাম নিয়ে, যেটা কেউ ছিল না, প্রিয়াঙ্কাদি ছিল না। গৌরব দা আমাদেরকে বারবার জিজ্ঞেস করছে তোদের মধ্যে কেউ ছিল, তোদের মধ্যে কেউ কি করেছিস এরকম। আর আমরাও একটা কিন্তু ফলস কল পেয়েছিলাম, মনে আছে তো, যেটা বললাম একটু আগে যে ইভানদার গলা পেয়েছিলাম, সবাই উঠে আসছিল বাট কেউই অ্যাকচুয়ালি ছিল না। কি ভাগ্যিস দরজা খুলিনি। এর সাথে আরও দু একটা জিনিস আমি বলে দিই তোমাদেরকে। যখন রাত্রিটা কাটাচ্ছিলাম না, ফিল করছিলাম কেউ একজন স্কুটি চালিয়ে একদম মানে দরজা অবধি চলে আসছে, এরকম একটা ব্যাপার। বা বাচ্চাগুলো এসে না ওই নুড়ি হয় না ছোটো ছোটো, টুকটুক করে জানলার মধ্যে মারছে। তো আমরা ওই রাত কাটিয়ে সবাই যে যার বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসা 2-3 দিন পর হঠাৎ করেই মনীষাদির ফোন আসলো, একটা গ্রুপ কলে মনীষাদি আমাদেরকে বললো ভাই আমার সাথে এই হয়েছে। কী হয়েছে? দিদি দেখালো, দিদির গায়ে জাস্ট এরকম কি বলবো, চেপে ধরে থাকলে যেরকম রক্ত জমে গেলে দাগ হয় না, ওরকম দাগ কালশিটে। কীরকম করে হলো? বললো ভাই আমি 2-3 দিন ধরে না ঘুমানোর পর না ওই বাচ্চাদেরকে নিয়ে স্বপ্ন দেখছি ওরা আমার কাছে এসে হেল্প চাইছে, ওরা মুক্তি পেতে চাইছে। জানি না কেন এরকম স্বপ্ন দেখছি, 3 দিন ধরে আমি এরকম দেখছি, আর স্বপ্ন ভাঙার পর আমার বডিতে এরকম দাগ। আমরা অবাক, মানে কি হলো এটা, মানে আসার পরও কি আমরা মুক্তি পেলাম না ব্যাপারটা থেকে? দেন দিদি বড় সড়ো করে পুজো করলো। আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে তাহলে কি এখন আমাদের সাথে কিছু আসলো নাকি ওখান থেকে। দেন দিদি একটা বেশ বড় সড়ো করে পুজো করলো, তারপর এইসব ব্যাপার আস্তে আস্তে কমতে শুরু করলো। দেন পরের বছর ঠিক এই টাইমেই আরেকবার দিদি গেছিলো। কোথায়? ওই সেম রুমে নিজের ফ্যামিলিকে নিয়ে। অ্যান্ড তখন গিয়ে দিদি সেরকম কিছু আর এক্সপিরিয়েন্স করেনি, বাট দিদি জায়গাটা এক্সপ্লোর করতে করতে খুঁজে পেলো যে মনেস্ট্রির থেকে একটু ওপরেই একটা শ্মশান আছে, আমাদেরকে এটা জানালো। তো হতে পারে ওই শ্মশানের জন্যই হয়তো এত কিছু আমরা ফেস করেছি। আমি জানি না তোমরা কতজন ওখানে গেছো বা কি ফেস করেছো, বাট হতে পারে ওই শ্মশানের জন্যই হয়তো আমাদের সাথে এই ছোটো ছোটো জিনিসগুলো একসাথে হয়েছে।
তোমরা কি বলো, কি হতে পারে? পুরোপুরি তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমরা কমেন্ট বক্সে এক এক করে জানাও যে তোমাদের কি মনে হয়েছে পুরো গল্পটা শুনে। আর সত্যি কি এরকম কিছু হওয়ার ছিল? তোমাদের সাথে কি এরকম কিছু হয়েছে? যদি তোমাদের সাথে এরকম কিছু হয়ে থাকে তাহলে আমার ডেসক্রিপশানে আমার চ্যানেলের মেল আইডি আছে, যেটা হচ্ছে যে ghostcastbangla@gmail.com। এখানে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সের কথা লিখে আমাদেরকে মেল করো, আমরা পড়ে সেই ঘটনা তোমাদেরকে শোনাবো। আর আমি চেষ্টা করব যদি আরও কয়েকদিন পর তোমাদের সাথে সামনাসামনি বসে ডিরেক্ট ঘটনা শেয়ার করার, যদি তোমরা এরকম কিছু লাইভ এক্সপিরিয়েন্স করে থাকো তো। আর আমার এই গল্পটা কেমন লাগলো তোমরা জানাতে কিন্তু ভুলো না কমেন্ট বক্সে। আর যদি ভালো লেগে থাকে একটা তো লাইক শেয়ার কমেন্ট করেই দিও। আর পরে যদি এরকম গল্প আরও পেতে চাও আমাদের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে রেখে দিও। আমাদের চ্যানেল ঘোস্টকাস্ট বাংলা থেকে আমি সৌভিক আবার তোমাদের কাছে নিয়ে আসবো নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ। এই যে পোত পাকামোগুলো মারা হয়, ওই জন্যই আমার সাথে এটা হলো। কি কি ওকে আমি বলেছিলাম তুই তাকাবি না, আমি দিচ্ছি খাবার তুই দেখবি না। বাট কিন্তু তুমি যখন খাবার দিচ্ছিলে তখন নয়, তার আগে। তোকে তো আমি বললাম তুই দেখবি না, তুই অন্যদিকে ঘুরে তারা। বেঁচে গেছি। আমি তো প্রচন্ড ভয় পাই, তবু একা একা এলাম, কেন ভয় পেলাম? একটু ওপরে না, ওপরে না, দুটো হাতে ডিফারেন্সটা বোঝা যাবে।